রুমে ঢুকেই আয়াস মামা বলে চিৎকার করছে। ছেলের চিৎকার শুনে পারভিন বেগম দৌড়ে গিয়ে, কি হয়েছে? এমন করে চিৎকার করছিস কেন? আমার রুমে ঢুকেছিল কে? কার এত বড় সাহস আমার জিনিসে হাত দিয়েছে? অর্ষা মনে হয়। ওকে তো রুমে ঢুকতে দেখেছি। বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি। রাগ করিস না বাবা। আয়াস অবাক চোখে পারভিন বেগমের দিকে তাকিয়ে, কোন অর্ষা? তোর ছোট ফুপির ছোট মেয়ে অর্ষা। কথাটা শুনেই আয়েশের মুখটা ছোট্ট হয়ে গেল। চুপ করে কি যেন ভাবতে লাগলো। আয়েশের ভাবনায় ছেদ ঘটিয়ে পারভিন বেগম বলে উঠল, বর্ষাও এসেছে। একদম বর্ষা পিছনে লাগবি না। অনেকদিন পর এসেছে মেয়েটা। বর্ষা এসেছে শুনে আয়েশের চোখ দুটো ছলছল করে উঠল। বর্ষা কোথায় মা? ছাদে আফরিন আর আনিকার সাথে আড্ডা দিচ্ছে। আফরিন আর আনিকা আয়েশের আপন বোন। আফরিন আয়েশের 2 বছরের ছোট, আর আনিকা বর্ষার বয়সী। পারভিন বেগমের কথাটা শেষ হতে না হতে আয়াস দৌড়ে ছাদে গেল। ছাদের সিঁড়ি বেয়ে আয়াস উপরে উঠছে আর বর্ষাকে দেখছে। কত বছরের অপেক্ষা বর্ষাকে একটা বার দেখার। আয়াসকে দেখে বর্ষা হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে। কেমন আছেন ভাইয়া? সাথে সাথে আয়াস বর্ষার গালে একটা থাপ্পড় মারল। বর্ষা কোনো কথা বলছে না, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুই ওকে মারলি কেন ভাইয়া? আয়াস কোনো কথা না বলে চলে গেল। আয়াসকে দেখে মনে হচ্ছে কত বছরের রাগ অভিমান ও আজ এই থাপ্পড়টার মাধ্যমে বর্ষার উপর ঢেলে দিয়েছে। আয়াস পেশায় একজন ব্যাংকার, প্রচন্ড রাগী একগুঁয়ে স্বভাবের। রুমে গিয়ে আয়াস, এত বছরে কি আমার কথা তোমার একটু মনে পড়েনি? আমাকে একটাবারও দেখতে ইচ্ছে হয়নি? আমি বারবার তোমাকে একটাবার দেখার আশায় গ্রামে ছুটে গিয়েছি, আর তুমি বারবার আমার কাছ থেকে পালিয়ে বেরিয়েছ। একটা সময় আর গ্রামে যাইনি, তোমাকে তোমার মতো থাকতে দিয়েছি। কেন এমন করলে? কিন্তু এবার আমি যখন তোমাকে একবার আমার কাছে পেয়েছি, আর আমার কাছ থেকে পালাতে দেব না। আর না, অনেক সহ্য করেছি আমি। ভাইয়া কি সেই আগের কথা এখনো মনে রেখেছে? এত বছর পরেও ভোলেনি? আচ্ছা মানলাম ভোলেনি, তাতেও আজ তো আমার কোনো দোষ ছিল না। তাহলে আমাকে হঠাৎ থাপ্পড় মারলো কেন? কি করেছি আমি? এই জন্যই আমি এ বাড়িতে আসতে চাইনি, তাও আসতে হলো। বলে রুমে ঢুকতেই দেখে বিছানায় আয়াস বসে আছে। বিছানায় আয়াসকে দেখেই বর্ষা থতমত খেয়ে রুম থেকে বেরিয়ে যাবে, এমন সময় আয়াস এসে বর্ষাকে শক্ত করে জড়িয়ে ধরল। কি করছেন কি? ছাড়ুন। বর্ষা আয়াসকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। আমি কি এতটাই খারাপ? কেন করলে এমন? কেন এত বছর আমার থেকে এত দূরে দূরে ছিলে? কেন এত বছর আমাকে এত কষ্ট দিলে? কি অন্যায় ছিল আমার? দেখুন, আমরা এখন আর ছোট নেই। আর সম্পর্কে আপনি আমার মামাতো ভাই। আপনাকে আমি যথেষ্ট সম্মান করি, আর মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে মোটেও এইসব কাম্য নয়। বর্ষার কথায় আয়েশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আয়েশের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আয়েশ বর্ষাকে ছেড়ে দিয়ে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে, আমি শুধুই তোমার মামাতো ভাই? তাছাড়া আর কি? আয়েশ মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে, নিজের বউকে যে আমি নিজের বোন বলে মনে করব, এত বড় বোকাও নই আমি। বলে বিছানায় শুয়ে পড়ল। কিসের বউ? আমি আপনার বউ না। ওই বিয়ে আমি মানি না। ওটা জাস্ট খেলার ছলে হয়ে গিয়েছিল। তাহলে আমাদের বিয়ের কথাটা মনে আছে তোমার? কিন্তু এই বিয়েটা তো তুমি মানো না। তাহলে কেন মনে রেখেছো এই বিয়েটার কথা? আর এত বছর আগের কথা তো তোমার মনে থাকারও কথা না। আর এই ঘটনাটা যখন ঘটেছিল, তখন তো তুমি খুব ছোট ছিলে। এমনিও তো তোমার মনে থাকার কথা না, যদি না ঘটনাটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়। আয়েশের কথা শুনে বর্ষা থতমত খেয়ে গেল। কি উত্তর দেবে ও? সত্যিই তো এই ঘটনা ও এত পরিষ্কারভাবে মনে রেখেছে কেন? কোনো উত্তর নেই ওর কাছে। তাই দ্রুত কথা ঘোরানোর জন্য বর্ষা, আপনি এখানে শুয়েছেন কেন? কেউ এসে দেখে ফেললে কি ভাববে? তাছাড়া আমি আর আনিকা একসাথে ঘুমাবো। ও যে কোনো সময় এসে যাবে। উঠুন এখান থেকে, উঠুন। আয়েশ উঠে বেরিয়ে যেতে যেতে, দেখতে শুনতে তো ভালোই হয়েছো। সেই বহু বছর আগেও তোমাকে দেখে তোমার উপর ফিদা হয়ে গিয়েছিলাম। আজ আবার নতুন করে হলাম। বলে রুম থেকে বেরিয়ে গেল। আয়াস চলে যেতে যেন বর্ষা হাঁপ ছেড়ে বাঁচল। বর্ষা অনার্স 2য় বর্ষে পড়ে। দেখতে আহামরি অত সুন্দর নয়, কিন্তু চেহারায় অসম্ভব একটা মায়া আছে। কাহিনীটা শুরু হয়েছে আজ থেকে 16 বছর আগে।
বর্ষার বড় খালামণি মানে আয়াসের বড় ফুপির মেয়ে নিপার বিয়ের উপলক্ষে আয়াস, আদিব, ওদের মা বাবা বোনেরা গ্রামে আসে। তখন বর্ষার বয়স বেশি হলে 4 বা 5 বছর। আয়াস আর আদিবের বয়স 10 বছর। আয়াস বর্ষার বড় মামার ছেলে, আর আদিব বর্ষার ছোট মামার ছেলে, মানে আয়াসের কাকাতো ভাই। আয়াস আর আদিব এক বয়সী। ওরা এক বাড়িতেই থাকে। বাড়িতে ঢুকেই সবাইকে সালাম জানায়। বর্ষার মা গিয়ে পারভিন বেগমকে জড়িয়ে ধরে। এতদিন পরে আমাদের কথা মনে পড়লো ভাবি, তাও তো আসতে না। এই বিষয়টা যদি না হতো। আরে না, সবাই কথাই মনে পড়ে খুব, শুধু সময় আর সুযোগের অভাব। তা আমাদের টুনটুনি কোথায়? তখনই রুনা বেগমের পেছন থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে ছোট্ট বর্ষা। চেহারায় অদ্ভুত একটা মায়া। রুনা বেগম বর্ষাকে দেখিয়ে, ওই যে তোমার টুনটুনি। মা, তুমি ওকে টুনটুনি বললে কেন? টুনটুনি তো পাখির নাম। এটা ওকে আদর করে বলেছি। আমি ওকে ভালোবেসে টুনটুনি বলে রেখেছি। এই টুনটুনি পাখি। তুই ওকে একদম টুনটুনি বলে ডাকবি না। ওকে শুধু আমি টুনটুনি বলে ডাকবো। বর্ষা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ ওদের দেখছিল। ছোটবেলায় বর্ষা একটু চুপচাপ তবে মিশুক স্বভাবের ছিল। এরপর থেকেই টুনটুনি। এরপর যে কয়দিন আয়াস ওই বাড়িতে ছিল, শুধু টুনটুনি আর টুনটুনি। খেতে গেলে টুনটুনি, ঘুমাতে গেলে টুনটুনি। বর্ষা বয়সে অনেক ছোট, বাচ্চা মেয়ে একটা, কিন্তু অন্য কারোর সাথে খেলবে এটা আয়েশার একদম পছন্দ না। বর্ষাকে অন্য কারোর সাথে খেলতে দেখলেই বর্ষার গালে ঠাস ঠাস চড় পড়তো। আর বর্ষার উপর আয়েশের এই বেশি বেশি অধিকার ফলানো আদিব আবার ঠিক সহ্য করতে পারতো না। কারণ আবিদ চাইতো বর্ষা শুধু ওর কথা শুনবে। 4 বছরের একটা বাচ্চা মেয়ে, ওদের দুই ভাইয়ের মধ্যে পড়ে প্রাণ যায় যায় আর কি। কিন্তু তখনও বর্ষার ততটা বোঝ ক্ষমতা হয়নি যে ওরা কি করছে, কেন করছে। নিপার বিয়ে শেষে আয়েশ আর আবিদরা যখন ফিরে আসবে, তখন বর্ষা মন খারাপ করে বসে আছে, কারণ সবাই চলে যাচ্ছে। হঠাৎ আয়াস বর্ষার কাছে গিয়ে, আমায় বিয়ে করবি টুনটুনি? কিভাবে? দেখলি না নিপা আপুর বিয়ের সময় নিপা আপুর স্বামী 3বার কবুল বলল, আর নিপা আপুও 3বার কবুল বলল, আর সবাই বলল বিয়ে হয়ে গেছে। কবুল, কবুল, কবুল। এই 3বার আমি কবুল বলে দিয়েছি, এখন তুই বল। কবুল, কবুল, কবুল। কে জানতো এই 3বার কবুল বলাই ওর জীবনে চরম ভুল হয়ে দাঁড়াবে। এরপর থেকে আয়েশের সব সময় এক কথা, বর্ষা আর বউ। ও বর্ষাকে বিয়ে করেছে। সেই ছোটবেলা থেকে আয়েশ আর আবির দুই ভাই বর্ষার জীবনটা তেজপাতা করে দিয়েছে। তারপর শেষ ঘটনা ঘটলো বর্ষা যখন ক্লাস 7-এ পড়ে। তখন আয়েশ আর আবির বড় ইন্টার পরীক্ষা দিয়েছে। কিন্তু তারপরও যে ওরা এমন একটা কাণ্ড ঘটাবে বর্ষা বুঝতে পারেনি। বর্ষা যখন ক্লাস 7-এ পড়ে, সবে শৈশব থেকে কৈশোরে পা দিয়েছে। এই প্রেম ভালোবাসা কেবল একটু একটু বুঝতে শিখেছে। তখন আয়েশ আর আবিদের বাড়িতে আসে বেড়াতে। হঠাৎ একদিন বিকেলে আবিদ বর্ষাকে এসে বলে, এই বর্ষা, ঘুরতে যাবি? কিন্তু আয়াস ভাইয়া যদি কিছু বলে? ওকে আমি দেখে নিব, তুই যাবি কিনা বল। চলো। তারপর বর্ষাকে নিয়ে আবিদ ঘুরতে বের হলো। এদিকে আয়াস কিছুক্ষণ বর্ষাকে না দেখে বর্ষা বর্ষা করে বাড়ি মাথায় তুলেছে। এই আনিকা বর্ষাকে দেখেছিস? ও তো আবিদ ভাইয়ের সাথে ঘুরতে বের হয়েছে। কি? আবিদের সাথে ঘুরতে বের হয়েছে শুনে আয়েশের তো মাথায় রক্ত উঠে গেছে। আয়াস রাস্তায় রাস্তায় আবিদ আর বর্ষাকে খুঁজতে লাগলো। হঠাৎ একটা ফুচকার দোকানের সামনে এসে দেখে বর্ষা আর আবিদ হাসাহাসি করছে আর ফুচকা খাচ্ছে। সাথে সাথে বর্ষার গালে একটা চড়। বর্ষার হাত থেকে ফুচকার প্লেট পড়ে গেল। আয়াস বর্ষার দিকে তাকিয়ে, তোকে আমি পরে দেখে নিব। তারপর আবিদের কলার ধরে, তোকে এত বড় সাহস দিয়েছে কে যে তুই আমার পারমিশন ছাড়া আমার বউকে নিয়ে ঘুরতে বের হয়েছিস? কিসের বউ? খেলার ছলে 3বার কবুল বললেই বিয়ে হয়ে যায় নাকি? আজ তুই এখন বড় হয়েছিস, বুঝতে শেখ। ওটা কোনো বিয়ে ছিল না, ওটা জাস্ট খেলার ছলে হয়ে গেছে। আবিদের কথা শুনে আয়েশ রেগেমেগে আবিদকে মারলো এক ঘুষি। আবিদও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও আয়েশকে মারলো এক ঘুষি। এভাবে প্রায় 30 মিনিট মারামারি চলল। রাস্তার পাশের মানুষ এসে ওদের অনেক ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কেউ পারল না। অবশেষে রাস্তার পাশের লোকজন পুলিশে খবর দিল। পুলিশ এসে ওদের দুজনকে ধরে নিয়ে গেল আর ওদের বাড়ির লোককে খবর দিল। আয়াসের ঠোঁট ফেটে রক্ত পড়ছে, আবিদের গাল ফেটে রক্ত পড়ছে।
আরমান সাহেব আয়েশের বাবা। পুলিশ স্টেশন থেকে আয়েশ আর আবিদকে ছাড়িয়ে এনেছে। ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তোমাদের জন্য আজ আমাকে পুলিশ স্টেশন পর্যন্ত যেতে হয়েছে। তোমরা কি এখনো ছোট? কিন্তু তোমরা কি কারণে এমন করলে? আয়েশ আর আবিদ দুজনেই উঠে চলে যায়, কোনো কথা না বলে যে যার রুমে চলে গেল। সেদিন যে বর্ষার কারণে এইসব হয়েছে তা কেউই জানে না, কিন্তু ওই দিনের ঘটনায় বর্ষা খুব ভয় পেয়ে গিয়েছিল। ওই যে বর্ষা ওই বাড়ি থেকে চলে এসেছিল আর ওই বাড়িতে কখনো আসেনি। আয়াস বারবার বর্ষাকে একটা বার দেখার জন্য গ্রামে ছুটে গিয়েছিল, কিন্তু বর্ষা সেই দিনের পর থেকে আর আয়েশের সামনে আসেনি। আসবেও বা কিভাবে? আয়েশ গ্রামে গিয়েছে শুনেই আদিবও গ্রামে গিয়ে হাজির। আবার আবিদ গ্রামে গিয়েছে শুনেই আয়েশও গ্রামে গিয়ে হাজির। যখনই গ্রামে যায় দুই ভাই একসাথে গিয়েই হাজির। আর এইদিকে বর্ষা দুই ভাই গ্রামে এসেছে শুনলেই কোনো অজুহাত দেখিয়ে অন্য কোনো আত্মীয়ের বাড়িতে চলে যেত। আর যতদিন না ওরা গ্রাম থেকে যেত, বর্ষাও বাড়ি ফিরতো না। এভাবে করতে করতে এক সময় আয়েশ আর আবিদও গ্রামে আসা ছেড়ে দেয়। বর্ষা এবারও এ বাড়িতে আসতে চায়নি, কিন্তু আফরিনের বিয়ে, না এসেও উপায় নেই। বর্ষার মামা বলেছে এইবার বর্ষা এ বাড়িতে না আসলে বর্ষাকে তুলে নিয়ে আসবে। আর তাছাড়া বর্ষা ভেবেছিল আয়েশ এখন বড় হয়েছে, চাকরি করে, এখন হয়তো ও পিছনের কথা সব ভুলে গিয়েছে। আয়েশের হয়তো এখন কোনো গার্লফ্রেন্ডও আছে, কিন্তু বর্ষা সব চিন্তা ভাবনাকে মিথ্যে প্রমাণ করে আয়াস সব কিছু মনে রেখেছে। এইসব পুরনো কথা ভাবতে ভাবতে বর্ষা কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। হঠাৎ মাঝরাতে ঘুমের মধ্যে টের পেল কেউ কে আস্তে পিস্তে জড়িয়ে ধরেছে, আর তার গরম নিঃশ্বাস ওর ঘাড়ের উপর পড়ছে। বর্ষা প্রথমে ভেবেছিল আনিকা। বর্ষা ঘুমের মধ্যেই আনিকাকে সরিয়ে দিচ্ছিল, কিন্তু গায়ে হাত দিতেই দেখে এটা তো আনিকা না, শক্তপুক্ত কোনো পুরুষের দেহ। বর্ষার চোখ মেলে তাকিয়ে দেখে আয়েশ ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বর্ষা এক লাফে বিছানা থেকে ওঠে। আপনি এখানে এই রুমে কি করছেন? আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে? আপনার রুম মানে? এই বলে চারদিকে তাকিয়ে, সত্যি তো এটা আনিকার রুম না? আমি এর রুমে এলাম কি করে? আমি নিয়ে এসেছি। ও ঘুমাচ্ছে বলে বর্ষার হাত ধরে টেনে নিজের পাশে শুইয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আরে আরে কি করছেন? ছাড়ুন ভাইয়া, এটা কি ধরনের ব্যবহার? আমরা কিন্তু এখন আর ছোট নেই। ছোট নই বলেই তো তোমাকে কাছে পেতে ইচ্ছে করে। ছোট হলে তো আর করতো না। এখন ঘুমাতে দাও। কতদিন পর বউকে কাছে পেয়েছি বলো তো? একটু বউকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাবো, তা না মাঝরাতে উঠে আজাইরা প্যাচাল শুরু করেছো। বলেই বর্ষার ঘাড়ে মুখ গুজে ঘুমিয়ে পড়ল। বর্ষার ঘাড়ে আয়েশের নিঃশ্বাস পড়ছে, আর বর্ষা কেঁপে কেঁপে উঠছে। কেমন যেন একটা অনুভূতি কাজ করছে বর্ষার মধ্যে, কি করবে বুঝতে পারছে না। ছাড়ুন, ছাড়ুন। বলে আয়েশের বাঁধন থেকে বের হতে অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। শেষমেশ ক্লান্ত হয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে বর্ষা আবিষ্কার করলো ও আনিকার রুমেই আছে। পাশে আনিকা বেঘরে ঘুমোচ্ছে। তবে কি কাল রাতে আমি স্বপ্ন দেখেছিলাম? হবে হয়তো। ইস, ছি ছি, কি একটা স্বপ্ন দেখলাম। বলে ওয়াশরুমে চলে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেল খেতে। খাবার টেবিলের সামনেই সোফায় বসে আছে আয়াস। এর মধ্যেই আবিদের আগমন। আবিদকে দেখে বর্ষার ভয়ে গলা শুকিয়ে গেছে। একে তো সামনে যমরাজ, আয়াস, বর্ষা, তার মধ্যে আবার আবিদ। বর্ষা ভয়ে ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। তুমি বর্ষা না? হুম। কত বড় হয়ে গেছো! আমি তো ভেবেছিলাম তোমার সাথে আর দেখাই হবে না। অবশেষে দেখা হলো। হুম। এদিকে আয়াস বর্ষাকে আর আবিদকে দেখছে আর রাগে ফুঁসছে। বর্ষাকে আবিদের সাথে দেখলে আয়েশের একটু বেশিই রাগ ওঠে, সেই ছোটবেলা থেকেই। হঠাৎ আয়াস উঠে এসে আবিদের কাঁধে হাত রেখে, তোর সাথে আমার কিছু কথা আছে। পরে বলি, আগে বর্ষার সাথে একটু কথা বলি। ও কত দিন পর এলো। আমার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আফরিনের বিয়ের ব্যাপারে। এই বলে এক প্রকার জোর করেই আবিদকে নিয়ে গেল আয়াস। এই সুযোগে বর্ষা খাবার নিজে সোজা রুমে এসে দরজা আটকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল। বাবা, বেঁচে গেলাম। বর্ষা হেঁটে হেঁটে রুমের দিকে যাচ্ছে। এর মধ্যে আয়েশ এক হাত ধরে টেনে বর্ষাকে নিজের রুমে নিয়ে গেল। আরে আরে কি করছেন? আয়েশ কিছু না বলে বর্ষার কানে কি একটা পরিয়ে দিল। এ কি আমার কানে কি পড়াচ্ছেন?
বলে কানে হাত দিয়ে দেখে ওর কানের দুল। কি এটা আপনার কাছে কি করে? এক রাত আমার কাছে ঘুমিয়ে কানের দুল আমার বিছানায় ফেলে গেছো, তারপর রোজ ঘুমালে কি কি ফেলে যাবে? সরি, এক রাতের অর্ধেক। কাল রাতে ওটা স্বপ্ন ছিল না? কেন টুনটুনি, তুমি আমাকে স্বপ্নেও দেখো বুঝি? একদম বাজে কথা বলবেন না, এর জন্যই আমি এই বাড়িতে আসতে চাই। এবার না আসলে আমি হঠাৎ করে গিয়ে তোমাকে তুলে নিয়ে আসতাম, তুমি কিছু বোঝার আগেই। অনেক অপেক্ষা করছি তোমার জন্য। ভাইয়া, আমি তো আপনার বোনের মতো, তাই না? ওটা বোন হবে না টুনটুনি, বউ হবে। ভাইয়া, মামি ডাকছে। বলতেই আয়াস যে দরজার দিকে তাকালো বর্ষাধর। আয়াস বোকার মতো বর্ষার দিকে তাকিয়ে। আমার থেকে পালিয়ে আর কত দূরই বা যাবে? একবার যখন আমার কাছে এসেই পড়েছো, আর আমি তোমাকে আমার কাছ থেকে পালাতে দেব না টুনটুনি। বর্ষা রুমে এসে এদিক থেকে ওদিক পায়চারি করছে আর ভাবছে। কি করা যায় এখন? কিভাবে এই আয়াসটার পিছু ছাড়ানো যায়? কি রে বর্ষা, কিছু হয়েছে? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আচ্ছা শোন, আমাকে একটা হেল্প করতে পারবি? কি হেল্প? আমাকে একটা ছেলে পছন্দ করে। কি? ছেলেটা কে? বাড়ি কোথায়? দেখতে কেমন? ট্রিট দিবি কবে? আরে থাম না, আগে পুরো কথা শোন। আচ্ছা বল। কিন্তু আমি ছেলেটাকে পছন্দ করি না, আর ছেলেটা কিছুতেই আমার পিছু ছাড়ছে না। এখন কিভাবে আমি ছেলেটার পিছু ছাড়াতে পারি? ও, এই ব্যাপার, এর জন্য তুই এত চিন্তা করছিস? শোন তাহলে, কি বললে? ছেলেটাকে বলবি তোর বয়ফ্রেন্ড আছে। কিন্তু আমার তো বয়ফ্রেন্ড নেই। আরে মিথ্যা বলবি। ছেলেটা যদি শোনে তোর বয়ফ্রেন্ড আছে, তুই তাকে অনেক ভালোবাসিস, তাকে ছাড়া বাঁচবি না, তাহলে নিজে থেকেই তোর পিছু ছেড়ে দেবে। তা ঠিক বলেছিস। 5 মিনিট পর আয়াস সোফার উপরে বসে ল্যাপটপে কি যেন করছে। বর্ষা আয়াসের পাশে গিয়ে কাশি দিল। কাশি শুনে আয়াস বর্ষার দিকে তাকালো। আপনার সাথে আমার কিছু কথা আছে। আয়াস অবাক হয়ে বর্ষার দিকে তাকিয়ে। বলো। এখানে বলা যাবে না, রুমে আসুন। বলে রুমে চলে গেল। আয়াসও বর্ষার পিছু গেল। আয়াস রুমে ঢুকতেই বর্ষার দরজা আটকে দিল। ও বউটা দেখে আমাকে না দেখে আর থাকতে পারছে না, আবার দরজাও আটকে দিয়েছে। বউটার দেখে আমার কাছে আসার জন্য আর তর সইছে না। রাখুন তো আপনার বাজে কথা। তা যার জন্য ডেকেছিলাম, জানি না কথাটা শুনে উনি কিভাবে রিয়্যাক্ট করবে। যার রাগ ওনার, না না, ভয় পেলে চলবে না। ওনার পিছু ছাড়াতে হলে আমাকে বলতেই হবে। কি হলো? কোথায় হারিয়ে গেলে টুনটুনি পাখি আমার? আসলে 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 আমার না বয়ফ্রেন্ড আছে। তাকে ছাড়া আমি বাঁচবো না, আর সেও আমাকে ছাড়া বাঁচবে না। আপনি শুধু শুধু আমাদের মাঝে আসবেন না। আপনি আমাকে ভুলে যান। কথাগুলো এক নিঃশ্বাসে বলে বর্ষা দম ছাড়ল। কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে আয়াসের চোখ রক্তবর্ণ ধারণ করলো। আয়াস সজোরে পাশের দেয়ালে এক ঘুষি মারল আর বর্ষাকে দেয়ালের সাথে চেপে ধরল। এবার আয়াসকে দেখে বর্ষা খুব ভয় পেয়ে গেল। বর্ষা ভয়ে ভয়ে একটা ঢোক গিলে। রাগ করবেন না ভাইয়া। আসলে ভালোবাসা এমনিই হয়ে যায়। আর আমি আপনাকে এই কথা বলতে চাইনি, কিন্তু এখন দেখছি না বলেও উপায় নেই, তাই। এই চুপ, একদম চুপ। আমাকে কি ভেবেছিস তুই তোর বয়ফ্রেন্ডের কথা বলবি আর আমি তোকে ছেড়ে দিব? ছেড়ে দিলে তো আগেই দিতাম। এখনো তোর জন্য অপেক্ষা করতাম নাকি? তোর জন্য আমি আমার ভাইয়ের গায়ে হাত তুলতেও 2বার ভাবিনি। তাহলে একবার ভাব, আমি তোর বয়ফ্রেন্ডের কি করব? তোর বয়ফ্রেন্ডকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। চিনিস আমাকে? তুই আমাকে ভালোবাসিস আর না বাসিস, তুই আমার এত বছর নিজের শৈশব কৈশোর সব নষ্ট করেছি তোর জন্য। কলেজে কোনো মেয়ে আমার গা ঘেঁষে এসে কথা বলতে চাইলেও সাথে সাথে বলে দিয়েছে আমি বিবাহিত। আমার অফিসের সব স্টাফরা পর্যন্ত জানে আমি বিবাহিত। আর তুই কিনা এখন বলছিস তোর বয়ফ্রেন্ড আছে? আমি অতটাও ভালো ছেলে না যে তুই বলবি তোর বয়ফ্রেন্ড আছে। আর আমি কেঁদে কেটে দেবদাস হয়ে তোকে নিয়ে গিয়ে তোর বয়ফ্রেন্ডের হাতে তুলে দেব, আর তাকিয়ে তাকিয়ে তোদের ভালোবাসা দেখব। এখানেই তোকে প্রেগনেন্ট করে দেব। তারপর বাচ্চার হাত ধরে গিয়ে তোর বয়ফ্রেন্ডের সামনে বলিস আমার বাচ্চার বাবা আয়াস। বলে বর্ষাকে ছেড়ে দিয়ে হন হন করে রুমের থেকে বেরিয়ে গেল। বর্ষা কোনো কথা বোঝে না, শুধু মুগ্ধ হয়ে আয়েশের কথাগুলো শুনছে। মানুষটা আমায় এতটা ভালোবাসে, সেই ছোটবেলা থেকে আমার জন্য এত কিছু করেছে, আর আমি কখনো তাকে বুঝতে চাইনি। তাকে ভুল বুঝে সব সময় দূরে সরিয়ে রেখেছি। আমি জানি তুমি আমার থেকে
বাঁচার জন্য মিথ্যে বলেছ। তুই মিথ্যে বলায় খুব কাঁচা টুনটুনি। তোমার চোখ দেখেই বুঝে গিয়েছিলাম তুই মিথ্যা বলছো। কিন্তু আমার খারাপটা লেগেছে এই জায়গায় যে তুমি আমার থেকে বাঁচতে চাইছো, দূরে যেতে চাইছো আমার থেকে। আমি কি এতটাই খারাপ? আমাকে একটু ভালোবাসা যায় না? বিকেলে সবাই মিলে আফরিনের বিয়ে শপিং এ যাচ্ছে। গাড়ির ড্রাইভিং সিটে বসেছে আয়াস, পাশের সিটে আবিদ, আর পিছনে আফরিন, আনিকা, বর্ষা, আবিদা, আবিদের বোন। বর্ষা বারবার আয়াসের দিকে তাকাচ্ছে আর ভাবছে। উনি কি এখনো আমার উপর রেগে আছে? আর আয়াস একটা বারের জন্য বর্ষার দিকে তাকাচ্ছে না, শুধু সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। হঠাৎ বর্ষা, ভাইয়া। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আবিদের প্রশ্নটা শুনে বর্ষা চুপসে গেল। কি উত্তর দেবেও? পাশেই ও আয়াস বসে আছে। আজ সকালে আয়াসকে বলেছে ওর বয়ফ্রেন্ড আছে, আর ও ওর বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসে। মাঝখান থেকে আরে না ভাইয়া, ওর কোনো বয়ফ্রেন্ড নেই। একটা মজার ঘটনা শোনো। কি? বর্ষাকে নাকি কোনো ছেলে পছন্দ করে। কথাটা বলার সাথে সাথে আয়েশ আর আবিদ দুজনেই বর্ষার দিকে তাকালো। বর্ষা বারবার আনিকাকে ইশারা করছে, কিন্তু আনিকা কিছু শুনছেই না। আরে বর্ষা, লজ্জা পাচ্ছিস কেন? এখানে তো তোর কোনো দোষ নেই। এই মেয়েটা আজ আমাকেও মারবে আর নিজেও মরবে। তা যা বলছিলাম, একটা ছেলে বর্ষাকে পছন্দ করে। সে কিছুতেই বর্ষার পিছু ছাড়ছিল না। তারপর বর্ষা আমার কাছে আসলো কিভাবে ছেলেটার পিছু ছাড়ানো যায়। আমি বর্ষাকে বুদ্ধি দিলাম, তুই ছেলেটাকে বলিস তোর বয়ফ্রেন্ড আছে, তাহলেই ও তোর পিছু ছেড়ে দিবে। আমি ভালো বুদ্ধি দিয়েছি না আয়াস ভাইয়া? কথাগুলো শোনা মাত্রই আয়াস অগ্নিদৃষ্টিতে একবার আনিকার দিকে তাকালো, একবার বর্ষার দিকে। মনে হচ্ছে এখনই ওদের দুজনকে পুড়িয়ে ছাই করে দেবে। হারে বর্ষি, আয়াস ভাইয়া আমাদের দিকে এভাবে তাকাচ্ছে কেন? কারণ আমাদের দুজনের কপালেই আজ দুঃখ আছে। কেন? আমরা কি করেছি? তা পরেই বুঝবি। ছেলেটা তোমার পিছন ছেড়েছে? না হয় আমাকে একবার ছেলেটার নাম বলো, মেরে ওর হাড়গোড় ভেঙে ফেলবো। কি বলিস আয়াস? আয়াস একবার আবিদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আবার সামনে তাকালো। এই না হলে ঘরের শত্রু বিভীষণ আমার নিজের বোন আমার বউকে বুদ্ধি দেয় কিভাবে আমার পিছন ছাড়াবে, আর আমার ভাই মেরে আমার হাড়গোড় ভেঙে দেওয়ার কথা বলছে। শপিং মলে আবিদ একটা শাড়ি নিয়ে এসে, বর্ষা, এই শাড়িটায় তোমাকে খুব মানাবে। আয়াস এসে আবিদের হাত থেকে শাড়িটা নিয়ে, আবিদ, তোর চয়েস এত খারাপ, তুই শেষ পর্যন্ত এমন একটা শাড়ি চয়েস করলি? মাঝখান থেকে আনিকা এসে শাড়িটা ছবিয়ে নিয়ে বাহ, শাড়িটা তো বেশ সুন্দর, এটা আমি নিলাম। বলে চলে গেল। বর্ষা পিছনে ঘুরতেই একটা শাড়ির দিকে চোখ আটকে গেল। খুব পছন্দ হয়েছে শাড়িটা বর্ষার। এখন যদি বলি এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এই দুই ছেলে আবার কি কাণ্ড বাঁধায় কে জানে। তাছাড়া আমার বাসা থেকে টাকাও আনিনি। কিছু পছন্দ না হয় অপূর্ণই থাক। বলে অন্যদিকে চলে গেল। বিষয়টা সবার চোখ এড়িয়ে গেলেও আয়েশের চোখ এড়ায়নি। মাঝরাতে আজও বর্ষা অনুভব করল ওর ঘাড়ের উপর কারো নিঃশ্বাস পড়ছে। বর্ষা লাফ দিয়ে উঠে আয়েশকে দেখে এক ধাক্কা দিল। আয়েশ হকচকিয়ে ওঠে। কি 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 হয়েছে? আপনি আবার আজ আমাকে এই রুমে এনেছেন কেন? আয়েশ বর্ষার হাত ধরে টেনে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে, আমার বউকে আমার ঘরে আনবো না তো কোথায় আনবো? কিসের বউ? তোমার সাথে এত রাতে আমার এই বিষয়ে তর্ক করার কোনো ইচ্ছা নেই। আমাকে ঘুমাতে দাও টুনটুনি। আপনি না আমার উপর রেগেছিলেন? রাগ অভিমান সব দিনে, রাতে বউয়ের সাথে কোনো রাগ অভিমান নেই। বলেই বর্ষাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ছাড়ুন ছাড়ুন। বলে সরে যেতে চাইল। আয়েশ বর্ষার কোমর ধরেই এক চাপ দিল। কোমরে আয়েশের স্পর্শ পেতেই বর্ষা ফ্রিজ। পরের দিন সকালে উঠে বর্ষা আবারও দেখলো ও আনিকার রুমেই আছে। পরের দিন সকালে সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে। বর্ষার এক পাশে বসেছে আবিদ আর অন্য পাশে আয়াস। দুজনের মধ্যে বসে বর্ষার প্রাণ যায় যায়। এই পাশ থেকে আবিদ বর্ষা বর্ষা করছে আর খাচ্ছে, আর ওই পাশ থেকে আয়াস বর্ষার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। খুব অস্বস্তি লাগছিল বর্ষার, তাই খাওয়া রেখেই উঠে পড়ল বর্ষা। এ কি বর্ষা, খাওয়া রেখে উঠলে কেন? আমার খাওয়া হয়ে গিয়েছে। কি বলো? এইটুকু খেলে কিভাবে হবে? বসো, সবটা শেষ করো। এইদিকে আবিদের কথা শুনছে আর আয়াস রাগে ফুঁসছে। বর্ষা আয়াসের রুমের পাশ থেকে হেঁটে যাচ্ছে। এর মধ্যে আয়াস বর্ষাকে টেনে নিয়ে দেয়ালের সাথে চেপে ধরল।